This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছে। আজকে আবার সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে, সেদিকে আমাদের নজর থাকছে। সেটা হচ্ছে আইপ্যাক মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি, আর তাতে সিবিআই তদন্ত চায়। সুপ্রিম কোর্টে মামলা করে ইডি। গত সপ্তাহে কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য এবং পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে জানিয়েছেন যে ইডি যে অভিযোগ তার বিরুদ্ধে তুলছে সেটা ভিত্তিহীন নয়, সেটা খারিজ করে দেন। তদন্তের নথি নিয়ে আসেননি, হলফনামায় এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোপন তথ্য চুরির লক্ষ্য ছিল ইডির। হলফনামায় ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দিতে ইডিকে সময় দেয় সুপ্রিম কোর্ট। আজকে এই মামলার শুনানি রয়েছে, সেদিকে নজর থাকছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলফনামা দিয়ে ইডির তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন তদন্তের নথি নিয়ে তিনি আসেননি। এবার ইডির কে যে সময় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানানোর জন্য, সেই অংশের দিকে নজর থাকছে। সব পক্ষের হলফনামা পড়ে এবার পুরো দস্তুর প্রস্তুত ইডি। আজ ফের আইপ্যাক শুনানি শীর্ষ আদালতে। আইপ্যাক তদন্তে নথি ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। সিবিআই তদন্ত চেয়ে সওয়াল করে সুপ্রিম কোর্টে ইডি। 8ই জানুয়ারি কয়লা পাচার তদন্তে আইপ্যাক দফতরে তল্লাশিতে বাধা পায় ইডি। আগে শুনানিতে সব পক্ষের হলফনামা পড়তে সময় চায় ইডি। 2742 কোটি টাকার কয়লা পাচার মামলায় ইডির নজরে আইপ্যাক চলে আসে। হওয়ালা মারফত 20 কোটি টাকা আইপ্যাক পেয়েছে, এই অভিযোগ ইডি তোলে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সুজয়, একটু জানতে চাইবো, ইডি তো সব পক্ষের হলফনামা পড়েছে, তারা সময় চেয়েছিল, তো ইডির প্রস্তুতি ঠিক কোন জায়গায় রইল? তাহলে কি কি বিষয় তারা পাল্টা তুলে ধরতে পারে? দেখো, হলফনামা সব পক্ষের আজকে তারা পড়ে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং আজকেও তারা সিবিআই তদন্তের পক্ষেই সওয়াল করবে এবং আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে আজকে তৃতীয় দিনের শুনানি, এবং সেই শুনানিতেও আজকে ইডি চাইছে যে এই মামলার সম্পূর্ণ তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তার কারণ তাদের বক্তব্য যে যেভাবে নথি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, ডিজি উপস্থিত ছিলেন, সেটা একটা নজিরবিহীন ঘটনা। আর এই ধরনের নজিরবিহীন ঘটনা, যেখানে সাংবিধানের শপথ নেওয়া মানুষরা রয়েছেন, যেখানে ডিজি রয়েছেন, যিনি আইন রক্ষক রয়েছেন, তারা যদি এই আইনের সুযোগকে ব্যবহার করে বা আইনের সুযোগকে নিয়ে যদি এই ধরনের ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, যেটা একেবারে ইডি নিয়ম মেনে যে কাজটা করছিল, তাহলে সেটা একটা নজিরবিহীন ঘটনা। এবং ইডি সেই ক্ষেত্রে শুনানিতে আগেরবারই জানিয়েছে যে তারা চায় যে সুপ্রিম কোর্ট এমন একটা আদেশ দিক যেটা সারা দেশের বুকে একটা এক্সাম্পল সেট করে, একটা উদাহরণ সেট করে। এবং সুপ্রিম কোর্টের প্রথম দিনের পর্যবেক্ষণেও যদি তুমি নজর রাখো, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটা বিচারপতিরা মন্তব্য করেছিলেন যে যারা আইনের কাজ করে, যারা আইনের রক্ষক, তারা যদি এই ধরনের একটা কাজ করে, তাহলে সেখানে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি, একটা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আজকে আদালতে ইডি যেমন সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করবে, একই সঙ্গে সারা দেশের মধ্যে যদি এই ধরনের একটা ঘটনা যাতে না ঘটে, একটা লনেসনেস, বিচারপতিদের মন্তব্য ছিল যে একটা লনেসনেস তৈরি হতে পারে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে। তাই দেখার যে আদালত আদৌ সিবিআই তদন্তর যে দাবি সেটা তারা মেনে নেয় কিনা, সিবিআই তদন্তের আর্জি মেনে নেয় কিনা। একই সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদের কাছে হলফনামা চেয়েছিল শীর্ষ আদালত, সেই শীর্ষ আদালত সেই হলফনামা পড়ার পর তাদের পক্ষে বা তাদের হয়ে তাদের কি নির্দেশ দেয়। তার কারণ এই ধরনের ঘটনা যে কোনোভাবেই মেনে নিচ্ছে না সুপ্রিম কোর্ট, সেটা তাদের পর্যবেক্ষণের প্রথম দিনে স্পষ্ট ছিল। সুতরাং তাদের ক্ষেত্রেও যারা সেই ঘটনার সময় উপস্থিত ছিলেন, তদন্তের মাঝখানে যারা প্রবেশ করেছিলেন, তদন্তের নথি এবং ডিজিটাল এভিডেন্স যারা নিয়ে এসেছিলেন, যাদের সামনে গোটা ঘটনাটা ঘটেছিল নিষেধ করার সত্ত্বেও, তাদের ক্ষেত্রে আদালত কি নির্দেশ দেয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটাও দেখার যে শুনানি শুরু হলে শেষমেশ কোন দিকে গড়ায় বিষয়টি। অনেক ধন্যবাদ। সুজয় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা মামলা, আপনারা বুঝতেই পারছেন। সওয়াল জবাব কি হয় সেদিকে প্রত্যেকটি বিষয়ে নজর থাকছে। তার মধ্যেই এই বিষয় নিয়ে একটা রাজনৈতিক উত্তাপ তো ছড়িয়েছে খুব স্বাভাবিকভাবেই, কারণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছিল ইডির তরফ থেকে। সেই মামলা আজকে আবার শোনা হবে। দিলীপ ঘোষ তিনি কি বলছেন একবার এই নিয়ে শুনুন। কোর্টের প্রসিডিংস চলবে, এরকম
হাজার মামলা চলছে কোর্টে। তো সেই জন্য কোর্টে যখন রায় হবে সেটাই মান্য হবে সবার জন্য। কিন্তু এটা তো ঠিক যে যেভাবে মমতা ব্যানার্জি আইপ্যাককে বাঁচাবার চেষ্টা করেছেন, মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। এবার শুনানির প্রসঙ্গে আসি, কারণ 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ভোটার লিস্টে সেটা বেরোচ্ছে না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ভোটার তালিকা সেটা বেরোতে পারে। খবর কমিশন সূত্রে নথি যাচাইয়ের যে সময়সীমা সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আরও 1 সপ্তাহ বাড়ানো হচ্ছে। কিন্তু কবে ভোটার লিস্ট প্রকাশ পাবে, চূড়ান্ত ভোটার লিস্ট, আর কবেই বা ভোট ঘোষণা হবে, এই সমস্ত প্রশ্ন ঘুরছে। আর তার মধ্যেও রাজ্যে ক দফায় ভোট হবে এই প্রশ্নটাও এখনো রয়েছে। যদিও নির্বাচন রাজ্য সিইও দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যে 1 দফায় ভোট করানোর জন্য তারা প্রস্তুত। 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? হবে? কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাদের শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেবে এই সময়কালটা? না, কাজ তো চলছে, আমাদের কাজ তো সব চলছেই। মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তারপরে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। এসআইআর অফিসার সংঘাত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। রাজ্যের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি তুলেছেন। মাইক্রো অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান। শীর্ষ আদালত মানল যে নাম বাদের সিদ্ধান্ত নিতে পারেন ইআরও রায়। স্ক্রুটিনির জন্য এসআইআর এর আরো 1 সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। এসআইআর এর খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আটকানোর মিশন ফেল করেছে। We are not getting justice anywhere, sir. Only one thing, sir. এসআইআর পর্বে যুদ্ধংদেহী রাজনীতির 2 যুযুধান মামলা এখন সুপ্রিম কোর্টের দরবারে। সেখানেই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় আরও বাড়ল। 14 ফেব্রুয়ারির পর স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ সময়। আরও 1 সপ্তাহ সময় বাড়ালো সুপ্রিম কোর্ট। বেড়েই যাচ্ছে। সাধারণ জনতা তার দায়িত্ব সময়ে পালন করার পরেও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এই 1 মাস ধরে ডিলে হচ্ছে। এর কোনো কারণ ছিল না। মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে যে সময় জোর করে বিজেপির কথায় যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে। 4 ফেব্রুয়ারি শুনানিতে কমিশন অভিযোগ করে পর্যাপ্ত অফিসার দেয়নি রাজ্য, তাই মাইক্রো অবজারভার নিয়োগ। সেদিনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কতজন অফিসার দিতে পারবে রাজ্য জানাতে হবে নবান্নকে। সোমবারও অফিসার সংঘাত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান জানান 8500 অফিসার দেয়া হয়েছে। পাল্টা কমিশনের আইনজীবী বলেন অফিসারদের নামের তালিকা দেয়নি রাজ্য। প্রধান বিচারপতির নির্দেশ শুধু সংখ্যা পাঠালে হবে না, নাম পদ সহ তথ্য দিতে হবে। অফিসার সংঘাতে রাজ্যের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন 4 বা 5 তারিখ অফিসার দেয়া হলে সমস্যা হতো না। সেই 8500 জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এদিন শুনানিতে মাইক্রো অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান। প্রধান বিচারপতির বেঞ্চ মেনে নেয় নাম বাদের সিদ্ধান্ত নিতে পারেন ইআরও। কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এই এসআইআর প্রক্রিয়াতে নেবে এআরও। এবং মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। এবারে যা যা অভিযোগ রয়েছে, যা যা অনুযোগ রয়েছে তা নিয়ে পরের সোমবার ফের শুনানি। স্বাভাবিকভাবেই জটিলতা কাটিয়ে সকলের সহমতটায় এসে পৌঁছতে পারে কিনা আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।